ঘুরতে যাওয়া বাঙালির কাছে এক অত্যন্ত আবেগপ্রবণ বিষয় এবং এক্ষেত্রে সমুদ্র বাঙালির কাছে একটা আলাদা তীর্থ এবং অক্লান্তিকর বিষয়, যা হয়তো মানুষের মনের সমস্ত অসহায়ত্ব কেড়ে নেয় আর ফেরত দেয় না। তাই বাঙালি চটি হারানোর ভয় না করে বারবার বালির উপর দিয়ে হেঁটে যায় শরীর এবং মন ভেজাতে সমুদ্র সৈকতে। আর সমুদ্র বলতে বাঙালির দীপুদার অন্যতম প্রধান অঙ্গ হলো পুরী, যার মহত্ব এবং মাহাত্ম্য অনস্বীকার্য। কিছু জায়গা আমাদের সঙ্গে চিরকাল থেকে যায়, পুরী তেমনই একটা জায়গা। So this is not just a slideshow of a vacation. It's a collection of moments that moved, helped me reflect, and the stories I cherished along the way. So let's sit back and walk down memory lane together. এই চ্যানেলে এর আগে ছোটখাটো অনেক ঘোরার ভিডিও করেছি বটে, তবে এটা সবকিছুর থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এই ভিডিওটা আমার কাছে সবথেকে স্পেশাল, কারণ এই ব্লগ বা বলা ভালো স্লাইড শো এর মাধ্যমে আমি ফিরে যাব এমন একটা সময় যখন ঘুরতে যাওয়া বলতে আমার জীবনে কিছুই ছিল না। সালটা 2014। তার আগে মনে পড়ে না আমি এর আগে কোথাও সেরকম ভাবে ঘুরতে গেছি বলে। এই অ্যালবামের মতো ভিডিওটায় আমি পাতা উল্টাবো সেই সময়ের ডায়েরিতে, যখন আমার ভ্রমণ জীবনের সবেমাত্র সূত্রপাত বা হাতে খড়ি, বাবা মায়ের হাত ধরে। সবেমাত্র মাধ্যমিক পাশ করেছি, তাই উপহার হিসেবে বাবা মায়ের তরফ থেকে এই অ্যাডভেঞ্চার। ঘুরতে যাওয়াটা আমাদের কাছে বিলাসিতার চরম পর্যায়ে ছিল সে সময়। কারণটা অবশ্যই আর্থিক, তাই হয়তো ঘুরতে যাওয়ার আনন্দটা অন্যান্যদের চেয়ে আমাদের ছিল অনেকটা বেশি। দুরন্ত এক্সপ্রেসে চেপে রওনা হলাম একদিন। রাতের ট্রেন, খাওয়া দাওয়া এখনো মনে আছে, সেই সময় ভালোই ছিল। আইআরসিটিসির রুটি মাংস ডিনার সাটিয়ে উত্তেজনায় ঘুমই হয়নি প্রায় সারা রাত। ভোর ভোর পৌঁছে গেলাম স্টেশনে, ঠিক সূর্যোদয়ের আগেই। অটো ধরে সোজা হোটেল। রাস্তার বাঁদিকে দেখলাম হঠাৎ সোনালি আর গোলাপি আভায় ভরা এক নির্জন সুদূর প্রসারী প্রান্ত। এত খোলা আকাশ হয়তো জীবনে সেবারই প্রথম দেখলাম। তড়িঘড়ি হোটেলে মালপত্র রেখে সোজা বিচে সূর্যোদয় দেখতে। তখন না ছিল আজকালকার মতো এত গাদাগাদি ভিড়, না ছিল পা ফেলার জায়গার অভাব। তাই ঝিনুক করানোর যে নতুন শখ জন্ম নিল, সেটা মাঠে মারা যায়নি। অসংখ্য ঝিনুক, জেলিফিশ, কাঁকড়া ইত্যাদি সামুদ্রিক জীব দেখলাম ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে রয়েছে বালিতে। সেসব আর ছবি তোলা হয়নি যদিও অত। যাই হোক, এই ছবিগুলো মিস করিনি, ভাগ্যিস তবু একটা স্মার্টফোন ছিল। তারপর চললাম মন্দিরের উদ্দেশ্যে। পুরীর শ্রী জগন্নাথ মন্দির। এই মন্দিরটি ভারতীয় সাংস্কৃতিক আর আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম কেন্দ্রবিন্দু। ভগবান বিষ্ণুর রূপ জগন্নাথকে উৎসর্গ করা এই মন্দির ঘিরে রয়েছে শত শত বছরের কাহিনী, কিংবদন্তি এবং ইতিহাস। ওড়িশার আদিম আদিবাসী শবর ছিল বৃক্ষ উপাসক। তারা তাদের দেবতাকে বলতো জগন্নাথ। সম্ভবত এই শব্দটি থেকেই জগন্নাথ শব্দটি এসছে। কিংবদন্তি অনুযায়ী ভক্তরাজা ইন্দ্রদুম্ন নীলমাধব নামে এক দেবতার সন্ধানে পাঠালেন তার পুরোহিত বিদ্যাপতিকে। বিদ্যাপতি খুঁজে পান যে নীলমাধবকে এক জঙ্গলপতি বিশ্ববাসু গোপনে পূজা করছেন এক গুহার ভিতর। কিন্তু যখন রাজাকে সেখানে নিয়ে পৌঁছানো হলো, দেবতাটি অদৃশ্য হয়ে যান। এরপর রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পান যে সমুদ্র তীরে পাওয়া এক পবিত্র নিম গাছের কাঠ দিয়ে নতুন মূর্তি গড়তে হবে। সে সময় দেবশিল্পী বিশ্বকর্মা কারিগরের রূপ ধরে এসে মূর্তি গড়া শুরু করেন। তবে শর্ত ছিল কেউ যেন তাকে বিরক্ত না করে। কিন্তু রাজা রানীর অস্থিরতার জন্য দরজা খুলে দেওয়া হয় এবং সেই সময় বিশ্বকর্মা অসম্পূর্ণ কাজ রেখেই অদৃশ্য হয়ে যান। সেই অসম্পূর্ণ তিন ভাই বোনের মূর্তি ভগবান জগন্নাথ, দাদা বলরাম এবং বোন সুভদ্রা সেই অসম্পূর্ণ রূপ নিয়ে আজও পূজিত হন। ঐতিহাসিক দিক দিয়ে দেখলে আজকের যে বিশাল মন্দির আমরা দেখি, সেটা আসলে 1200 শতকের কাজ। পূর্ব বঙ্গবংশের রাজা অনন্তবর্মন চোরগঙ্গদেব এই মন্দিরের নির্মাণ শুরু করেন। পরে তার উত্তরসূরি রাজা অনঙ্গ ভীমদেব তৃতীয়
1230 খ্রিস্টাব্দের কাছাকাছি মন্দিরটি সম্পূর্ণ করেন এবং দেবদেবী প্রতিষ্ঠা করেন। ইতিহাস জুড়ে রয়েছে মন্দির বারংবার আক্রমণের মুখোমুখি হওয়া। অনেক সময় দেবমূর্তিগুলোকে রক্ষা করতে গোপন জায়গায় সরিয়েও নিয়ে যাওয়া হয়েছিল। জগন্নাথ মন্দির হলো কলিঙ্গ স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। প্রায় 4 লক্ষ বর্গফুট জায়গা জুড়ে এই মন্দিরের দুটো প্রাচীর আছে, মেঘনাথ প্রাচীরী আর কুর্মবেধা। মন্দিরের মূল গর্ভগৃহের ওপর যে বিশাল শিখর দেখা যায় সেটা প্রায় 214 ফুট উঁচু। শিখরের মাথায় আছে নীল চক্র, অষ্টধাতু দিয়ে তৈরি 8 কাঁটার একটি বিশাল চাকা। 4টি প্রধান প্রবেশদ্বারও রয়েছে এবং সেগুলি হলো পূর্ব দিকের সিংহদ্বার, যা প্রধান প্রবেশপথ, দক্ষিণ দিকের অশ্বদ্বার, পশ্চিম দিকের ব্যাঘ্রদ্বার এবং উত্তর দিকের হস্তিদ্বার। মন্দির থেকে মহাপ্রসাদ, ভোগ ইত্যাদি অর্ডার দিয়ে বাড়ি ফিরলাম। ভান্ডারাই হোটেলে এসে প্রসাদ দিয়ে গেল। সেই এলাহি খাবার দাবার খেয়ে আবার একটু বিচে গেলাম, তারপর ঘুম। সন্ধ্যাতে আরতি দেখতে আবার বিচে গেলাম। পরদিন ছিল সাইট সিইং দিবস। সকাল সকাল প্রাতরাশ সেরে বেরিয়ে পড়লাম বাসে চেপে। সত্যিই মনে নেই কি সব বিচ, নদী ইত্যাদি দেখিয়েছিল রাস্তায় যাওয়ার পথে। যাই হোক, প্রথম প্রধান গন্তব্য ছিল কোনার্ক সূর্য মন্দির। ওড়িশার কোনার্ক সূর্য মন্দির 1300 শতকের এক অনন্য স্থাপত্য কীর্তি। সূক্ষ্ম কারুকাজ আর গভীর প্রতীকবাদের জন্য বিশ্ববিখ্যাত। এর নির্মাণকাল 1250 খ্রিস্টাব্দ। পূর্ব গঙ্গবংশের রাজা নরসিংহদেব প্রথম সূর্য মন্দির নির্মাণ করেন। তার মুসলিম আক্রমণকারীদের বিরুদ্ধে জয়ের স্মৃতিতে এই মন্দির তৈরি করা হয়। পুরনো তালপাতার পুঁথিতে এর নির্মাণের বিশদ বিবরণ এখনো সংরক্ষিত রয়েছে। কোনার্ক নামটি এসছে দুটো সংস্কৃত শব্দ থেকে, কোণ অর্থাৎ দিক এবং আর্ক অর্থাৎ সূর্য। এর প্রধান স্থপতি ছিলেন বিশু মহারাণা, যিনি প্রায় 1200 শিল্পীকে নিয়ে টানা 12 বছর কাজ করেছিলেন। 1568 সালে বাংলার সুলতানের সেনাপতি কালাপাহাড় এই মন্দিরটি আক্রমণ করে। এরপর ধীরে ধীরে মন্দিরটি পরিত্যক্ত হয়ে যায়। 1800 শতকে মারাঠারা মন্দিরের অরুণ স্তম্ভ সরিয়ে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে বসায়, যা সেখানে আজও দাঁড়িয়ে রয়েছে। ইউরোপীয় নাবিকরা 1676 সালেই একে ব্ল্যাক প্যাগোডা নামে ডাকত, কারণ সমুদ্র থেকে মন্দিরটা কালো রঙের এক বিশাল টাওয়ারের মতো দেখাতো। অন্যদিকে পুরীর জগন্নাথ মন্দিরকে তারা বলতো হোয়াইট প্যাগোডা। 1900 শতকের স্থানীয় রাজারা মন্দিরের অনেক পাথর এবং ভাস্কর্য খুলে নিয়ে যায়। এমনকি সংরক্ষণের আবেদনও প্রথমে অগ্রাহ্য করা হয়। অন্যান্য অনেক শিল্পকর্ম ছড়িয়ে ছিটিয়ে মিউজিয়ামেও চলে যায়। 1903 সালে ব্রিটিশ আমলের প্রত্নতাত্ত্বিক দল জগমোহন বা দর্শক সভাগৃহ ভেঙে পড়া রুখতে সেটি বালি দিয়ে ভরে সিল করে দেয়। মন্দিরের মুখশালা ও নাটমন্দিরও মেরামত করা হয়। বিংশ শতকের গোড়ার দিকে খনন কার্যে আবিষ্কৃত হয় মায়াদেবী মন্দির এবং বৈষ্ণব মন্দির, যেগুলি মূল সূর্য মন্দিরের আগের অংশ। পুরো মন্দিরটাই সূর্যদেবের জন্য এক বিশাল পাথরের রথের আকারে বানানো হয়েছিল। এতে 24টি অলঙ্কৃত চাকা এবং 7টি ঘোড়া রয়েছে। এই চাকা শুধুমাত্র সাজসজ্জার জন্য নয়, এই চাকাগুলো এক একটা সানডায়াল বা সূর্য ঘড়ি, যার প্রতিটি কাঁটা দিনের সময় নির্ণয় করতে সাহায্য করে। এছাড়াও প্রতিটি চাকায় 8টি প্রধান কাঁটা আছে, যা দিনের 8টা প্রহরকে বোঝায়। এটি কলিঙ্গ স্থাপত্য শৈলীর শ্রেষ্ঠ নিদর্শন, যেখানে ভাস্কর্য, আকার এবং প্রতীকবাদের অনন্য সমন্বয় দেখা যায়। মন্দিরের দেয়ালে দেখা যায় 1300 শতকের মানুষের দৈনন্দিন জীবন, পশু পাখি, সঙ্গীত শিল্পী, নর্তকী এবং বিভিন্ন দৃশ্য। এখানে আছে মৈথুন ভাস্কর্য, যা অনেকেই মানব জীবনের প্রাকৃতিক অংশ হিসেবে যৌনতার উদযাপন বলে ব্যাখ্যা করেন। প্রবেশদ্বারে সিংহ দেখা যায়, যা হাতিকে চাপা দিয়ে রাখছে, আর হাতির নিচে মানুষ। এর মানে অহংকার আর সম্পদ মিলেই শেষ পর্যন্ত মানুষকে দমন করে। মন্দিরের অবস্থানও সূক্ষ্মভাবে পরিকল্পিত, যেন সূর্যের প্রথম রশ্মি সরাসরি প্রধান প্রবেশপথে এসে পড়ে। সূর্যদেবের 3টি মূর্তি বসানো হয়েছে, সকাল, দুপুর এবং সন্ধ্যার আলোর দিকে মুখ করে। 1984 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে এবং আজও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দির সংরক্ষণের কাজ করে চলেছে। তারপর এলাম ধৌলিগিরিতে। সে কি চাঁদি ফাটা রোদ আর পা পোড়ানো গরম। তবু ওই কত যেন সিঁড়ি,
খালি পায়ে উঠলাম আমি আর বাবা মা। ধৌলি শান্তি স্তূপ। ভুবনেশ্বরের কাছে দয়া নদীর তীরে দাঁড়িয়ে আছে ধৌলি পাহাড়। এই জায়গাটা ইতিহাসের এক বড় মোড় ঘোরানোর সাক্ষী, কারণ এখানেই হয়েছিল ভয়ঙ্কর কলিঙ্গ যুদ্ধ, আর সেই যুদ্ধের পরেই বদলে গিয়েছিলেন সম্রাট অশোক। খ্রিস্টপূর্ব 261 সালে মৌর্য সম্রাট অশোকের সেনা আর কলিঙ্গ রাজ্যের মধ্যে সংঘর্ষ হয়। রক্তপাত এতটাই ভয়াবহ ছিল যে বলা হয় দয়া নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষের মৃত্যু, ধ্বংস আর কষ্ট দেখে অশোকের মন ভেঙে যায়। এই ঘটনার পর অশোক যুদ্ধ এবং সহিংসতাকে চিরতরে ত্যাগ করেন এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তবে আজ আমরা যে শান্তিস্তূপ দেখছি সেটা অনেক পরে তৈরি করা হয়। 1972 সালে ভারত জাপানের যৌথ উদ্যোগে এই ধৌলি শান্তিস্তূপ গড়া হয় বিশ্ব শান্তির প্রতীক হিসেবে। সাদা গম্বুজের এই প্যাগোডা যেন সবাইকে স্মরণ করিয়ে দেয় যুদ্ধ শেষ পর্যন্ত শুধু ধ্বংসই আনে, কিন্তু শান্তি আসল শক্তি। এরপরের গন্তব্য উদয়গিরি খণ্ডগিরি। ভুবনেশ্বরের কাছে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি পাহাড়, উদয়গিরি আর খণ্ডগিরি। এখানে খোদাই করা গুহাগুলো প্রায় 2000 বছরের বেশি পুরনো। শুরুতে এগুলো ছিল জৈন সন্ন্যাসীদের বসবাসের জন্য আশ্রম বা ধ্যান কক্ষ। আজকে এগুলো কেবল প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বরং প্রাচীন ভারতের জৈন ঐতিহ্য, শিল্পকলা আর ধর্মীয় সহনশীলতার প্রতীক। মহামেঘবাহন বংশের রাজা খারবেল এই গুহাগুলি নির্মাণ করান। বর্ষাকালে জৈন সন্ন্যাসীরা যাতে থাকার জায়গা পান সেই কারণে এই গুহার খোদাই করা হয়েছিল। শিলালিপিতে এর নাম পাওয়া যায় কুমারী পর্বত হিসেবে। অনেকের বিশ্বাস খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকেই জৈন ধর্মের প্রবর্তক মহাবীর এখানে এসেছিলেন, যার ফলে জৈনদের কাছে এই জায়গাটা পবিত্র হয়ে ওঠে। 1900 শতকে ব্রিটিশ অফিসার অ্যান্ড্রু স্টার্লিং আবার এই গুহাগুলো আবিষ্কার করেন। 1100 শতকের সোমবংশী রাজারা এগুলির সংস্কার করেন। তখন কিছু নতুন মূর্তি এবং ভাস্কর্য যোগ করা হয়, যেমন নবমণি গুম্ফা আর বাড়াভুজি গুম্ফা। আজ এই জায়গায় মোট 33টি গুহা রয়েছে, উদয়গিরিতে 18টি এবং খণ্ডগিরিতে 15টি। উদয়গিরিকে বলা হয় সূর্যোদয়ের পাহাড়। উদয়গিরিতে রয়েছে হাতি গুম্ফা, যা বিখ্যাত এর শিলালিপি, ব্রাহ্মী লিপিতে লেখা রাজা খারবেলের জীবন এবং জয়ের কাহিনীর জন্য। এরপর রয়েছে রানী গুম্ফা, সবচেয়ে বড় এবং অলঙ্কৃত গুহা। এছাড়াও রয়েছে গণেশ গুম্ফা, যা সুন্দর কারুকাজ এবং গণেশ মূর্তির জন্য পরিচিত। ব্যাঘ্র গুম্ফা, যা একটি ছোট গুহা যার প্রবেশদ্বারে রয়েছে বাঘের মুখের আকারে খোদাই করা মূর্তি। খণ্ডগিরি বিখ্যাত নবমণি গুম্ফার জন্য, যেখানে আছে 9 জন জৈন তীর্থঙ্করের এবং শাসন দেবীর ভাস্কর্য। বাড়াভুজি গুম্ফা, 25 জন তীর্থঙ্করের মূর্তি, সাথে 12 হাতের চক্রেশ্বরীর ছবি। এখান থেকেই নাম হয়েছে বাড়াভুজি। অনন্ত গুম্ফা, এখানে দেখা যায় নারী হাতিয়ার ফুল নিয়ে যাওয়া রাজহাঁসের ভাস্কর্য। এই গুহাগুলি প্রাচীন ভারতে জৈন ধর্ম প্রচারের অন্যতম কেন্দ্র ছিল। সর্বত্র দেখা যায় স্বস্তিক, ত্রিরঙ্গ প্রতীক আর তীর্থঙ্করের ছবি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাতিগুম্ফা শিলালিপি, যা প্রাচীন ভারতীয় ইতিহাস বোঝার এক অমূল্য উৎস। এখানকার শিল্পকলায় সাঁচি শিল্পের সাথে অনেক মিল থাকে, যদিও নিজস্ব কলিঙ্গ বৈশিষ্ট্য স্পষ্ট। এবং শেষমেশ নন্দনকানন চিড়িয়াখানা। নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। ভুবনেশ্বরের কাছে ঘন জঙ্গলের মধ্যে ছড়িয়ে থাকা নন্দনকানন, এটা শুধু একটি চিড়িয়াখানা নয়, একসাথেই বোটানিক্যাল গার্ডেন, বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র আর প্রকৃতির স্বর্গীয় এক অভয়ারণ্য। 1960 সালে প্রতিষ্ঠিত এই জুওলজিক্যাল পার্ক আজ ভারতের অন্যতম প্রধান সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। 1960 সালে দিল্লিতে বিশ্ব কৃষি মেলায় উড়িষ্যার বন দপ্তর স্থানীয় পশু পাখি এবং গাছপালা প্রদর্শন করে। মানুষজন সেটা দেখে এতটাই উচ্ছ্বসিত হন যে স্থায়ী একটা চিড়িয়াখানা করার ভাবনা জন্মায়। প্রথমে খণ্ডগিরির কাছে জায়গা ঠিক করা হলেও জলের অভাবে সেটি বাদ পড়ে। এরপর কাঞ্জিয়া লেকের ধারে বনাঞ্চলটি বেছে নেওয়া হয়। এখানেই তৈরি হলো নন্দনকানন।
সেই সময় ওড়িশার মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক এই জায়গার নাম দেন নন্দনকানন, অর্থাৎ স্বর্গের উদ্যান। 1960 সালের 29শে ডিসেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং পরে 1981 সালে নাম হয় নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। 1979 সালে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন আর কাঞ্জিয়া লেক একসাথে ঘোষণা করা হয় নন্দনকানন বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে। তখন থেকেই একসাথে এক্স সাইটু এবং ইন সাইটু সংরক্ষণের বড় কেন্দ্র। নন্দনকানন আজ সারা বিশ্বে খ্যাত তার অনন্য প্রজনন কর্মসূচি এবং সংরক্ষণে অবদানের জন্য। এই সংরক্ষণ কার্যের মধ্যে বিখ্যাত সাদা বাঘ প্রজনন, কালো বাঘ, ঘড়িয়াল প্রজনন, প্যাঙ্গোলিন সংরক্ষণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি। 2009 সালে নন্দনকানন প্রথম ভারতীয় চিড়িয়াখানা হিসেবে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকোয়ারিয়ামস এর সদস্য হয়। ব্যাস, এই ছিল আমাদের সাইট সিইং। অবশেষে অর্ধশেষ রজনী। সমুদ্রের নোনা হাওয়ায় শেষবারের মতো সূর্যোদয় দেখলাম আমি, বাবা, মা একসাথে, এবং প্রাণ ভরে প্রাণবায়ু ভরে চললাম স্টেশনের দিকে। এবার যে বাড়ি ফিরতে হবে। এই ছিল আমার জীবনের প্রথম অ্যাডভেঞ্চার। এরপর বাবা মায়ের সাথে দীঘা এবং অন্যান্য ছোটখাটো কিছু জায়গায় গেলেও বড় ট্রিপ আর হয়নি একসাথে, আর বাবারও আর পুরী যাওয়া হয়নি। 2022-এ বাবা আরও একবার পুরী যাওয়ার অসম্পূর্ণ ইচ্ছা নিয়ে আমাকে এবং আমার মাকে ছেড়ে চলে যায়। ক্যান্সার। শুধু রয়ে গেছে কিছু শিক্ষা এবং আফসোস। শিক্ষাটাকেই আঁকড়ে ধরে আমার সো কল্ড অ্যাডভেঞ্চার জীবনের শুরু। সময় বড়ই মূল্যবান, টাকার থেকেও অনেক বেশি, তাই আর আমি আফসোস রাখি না। জগন্নাথ মন্দির থেকে সমুদ্র সৈকত, পুরী কেবল একটা গন্তব্য নয়, এটা একটা অভিজ্ঞতা। এই ভ্রমণ একরকম শান্তি যা সূর্যাস্তের পরেও থেকে যায়। পুরী তারই নাম। ঘুরতে যাওয়া মানে আমার কাছে বিলাসিতা না, ঘর থেকে বেরোনো, অজানাকে জানা, অচেনাকে চেনা এবং না জানা পথ হাঁটা এবং অভিজ্ঞতা সঞ্চয় করা, এটাই আমার কাছে অ্যাডভেঞ্চার। সো আনটিল নেক্সট টাইম, কিপ এক্সপ্লোরিং অ্যান্ড মেকিং মেমোরিজ। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে।